আমাদের সকলের প্রিয় প্রগতিশীল জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান আমাদের লিটন ভাই, আমরা তাকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের অনেকে এখানে সংগঠন প্রকাশ করছে। লিটন ভাই এখানে বলেন, আমি প্রগতিশীল জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আজ আমজনতার পার্টির তারেক সাহেবের যে অবস্থান কর্মসূচিতে সংগতি প্রকাশ করতে এসেছি। আমার জাতির কাছে প্রশ্ন যে এই আম তারেক সাহেব এই নামে উনি পরিচিত, বা দুর্ভাগ্যজনক হলো সত্য যে এই মানুষটি দীর্ঘদিন পেশিবাদ বিরোধী আন্দোলনের রাজপথে ছিল সক্রিয়ভাবে। আমি দীর্ঘদিন তাকে দেখছি, সে যখনই দখল পেরেছে রাজপথে নেমে গেছে। এটা একটা ভালো দিক। আর ওনার মতো লোক যদি এই রাজপথে এসে নির্বাচন কমিশনের সামনে আনা হয় নিবন্ধনের জন্য, তাহলে আমরা পেশিবাদ মুক্ত কোন দেশ বিনিময়ের স্বপ্ন দেখতেছি। এটা অত্যন্ত দুঃখজনক। আমি এই অবস্থার সৃষ্টি করার জন্য যারা এই আজকে ওনাকে রাজপথে এখানে বসিয়ে দিয়েছে, যাদের কারণে উনি এখানে বসতে হয়েছে, এই সমাজ ব্যবস্থা এবং এই নির্বাচনী ব্যবস্থার বিরুদ্ধে আমি ধিক্কার জানাই। আমি আশা করি যে বর্তমান নির্বাচন কমিশন রাজপথে থাকা সকল রাজনৈতিক দলকে সঠিকভাবে নিবন্ধন দিয়ে নির্বাচন অংশগ্রহণ করছে। আর এই তারেক রহমানের আজকের যে অবস্থান, এই অবস্থানে আমরা আমাদের দল পক্ষ থেকে তাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি যে আজ উনি আরেকটা দৃষ্টান্ত স্থাপন করলো, যিনি রাজপথে প্রমাণ করলো যে একজন হলো সংখ্যা প্রতিবাদ হাজার কোটি মানুষের মতো তিনি প্রমাণ করেছেন। আমি তার রেসপেক্ট করি এবং তারা মুকুল কামনা করি, এবং রাজপথে যখনই যে মুহূর্তে থাকুক প্রগতিশীল জাতীয়তাবাদী দল পক্ষ থেকে তার পক্ষে সমর্থন থাকবে। সকলকে ধন্যবাদ জানাই। আমি বিশেষ করে আমাদের মাঝে সংগতি প্রকাশ করতে আসছেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের মাঝে আসছেন মৃত্যুঞ্জয় মোহাম্মদ মুজাহির কবির রেজা ভাই, আহ্বায়ক 24শে জুলাই যুদ্ধ আন্দোলন, আমরা তাকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের মাঝে আসছেন দেশপ্রেমিক মানবাধিকার কর্মী মোহাম্মদ মুরাদ ভাই, আমরা তাকেও শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের মাঝে আসছেন নতুন বাংলা নেতা আকবর হোসেন, আমরা তাকেও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা শুভেচ্ছা জানাচ্ছি রবিউল আওয়াল, বাংলাদেশ 21শে পার্টি সহ বাংলাদেশ শ্রমিকজীবী পার্টি সহ যারা আসছেন সকলকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। তারেক কিছু বলার জন্য অনুরোধ করছি। আচ্ছা, আমি বলার আগে আমাদের বড় ভাই দেলোয়ার ভাই ওনার দল নিবন্ধনের জন্য চেষ্টা করছে, উনি সংহতি জ্ঞাপন করার জন্য আগ্রহ পোষণ করেছেন। ভাইকে একটু অনুরোধ করছি, একটু জোরে করে বলে দেন ওখান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বাংলাদেশ জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান। যেই 10টা দলকে অধিকতর তদন্তের জন্য তারা সিলেক্ট করেছিল, এই 10টা দলের মধ্যে আমরাও আছি। এখানে বিষয় হচ্ছে যে প্রথম কথা হচ্ছে এই নির্বাচন কমিশনের যে নিবন্ধন আইন, এইটাই বাংলাদেশের সংবিধানের সাথে অনেক কিছু কন্ট্রাডিক্টেড। আমাদের এই ডিটেলস বিষয়টা আমাদের তারেক ভাই ব্যাখ্যা করবেন এবং উনি চমৎকারভাবে এই জিনিসটাকে তুলে ধরবেন। আমরা আশা করছি বৈষম্যর শিকার যতগুলি রাজনৈতিক দল আছে প্রত্যেককেই আমাদের আগামী ইলেকশনে নির্বাচন করার সুযোগ দেওয়া হোক এবং আমরা যেন আমাদের প্রতীকে নির্বাচন করতে পারি। সবাইকে ধন্যবাদ এবং এই আন্দোলনের সাথে আমরা সংহতি পোষণ করছি। অনেক ধন্যবাদ। আমাদের পাশে আছেন মৌলিক বাংলার সহযোদ্ধারা, তারাও কষ্ট করছেন। আমাদের আরো রাজনৈতিক দল আছেন যারা নিবন্ধনের জন্য চেষ্টা করছেন, তারাও কষ্ট করছেন। তো প্রিয় সাংবাদিক ভাই ও বন্ধুরা, আমি এখানে দাঁড়িয়েছি, সবসময় ফুটপাতে দাঁড়াইতাম। আমার ফেসবুকে লেখা আছে আমি একজন ফুটপাতের অ্যাক্টিভিস্ট। তো কোনো একটা অসঙ্গতি দেখলে আমি প্রেস ক্লাবে বসে যেতাম। সেটা 2017 সাল থেকে, 18 আন্দোলন না, 17 সাল থেকেই বিভিন্ন বিষয়ে, ছোটখাটো বিষয়ে আমার স্মরণ আছে। বাংলাদেশ ব্যাংকে একটা নিয়োগে জালিয়াতি হওয়ার ফলে আমি সেটা প্রতিবাদ করেছিলাম। এটা হলো কোটা আন্দোলনেরও আগে, এবং সেই সময় বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা রক্ষীরা আমাকে ওইখানে আটকায়ে তাদের ইচ্ছা মতো মারধর করে। পরে সেখান থেকে এসে প্রেস ক্লাবে আমি বললাম আমার এরকম মারধর করতে, আপনারা সবাই আসেন। সবাইকে নিয়ে সেই পরীক্ষার আয়োজক ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট। সেই ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের দরজা ভেঙে ডিপার্টমেন্টের চেয়ারম্যানকে আমরা বের করে নিয়ে এসে সেই পরীক্ষা স্থগিত করিয়েছিলাম। সেখান থেকে আমার অ্যাক্টিভিজমের রাস্তাটা শুরু। এর পরবর্তীতে কৃষি ব্যাংকের একটা নিয়োগ পরীক্ষা হচ্ছিল, সেই নিয়োগ পরীক্ষা জালিয়াতি করে। তখন আমি একা প্রতিবাদ করি এবং সেই প্রতিবাদের ফলে সকল ছাত্ররা বের হয়ে আসে এবং সেই নিয়োগ জালিয়াতি প্রতিবাদ করে। তখন ওইখানে
তেজগাঁ কলেজের স্টাফরা, শিক্ষকরা এবং ওই সময় ছাত্রলীগ নেতারা আমাকে বেধড়ক রাস্তায় ফেলে মারধর করে। তো এর পরবর্তীতে আসে আমাদের কোটা আন্দোলন। সেই কোটা আন্দোলন থেকে যুব অধিকার পরিষদ, সেই যুব অধিকার পরিষদ থেকে আমাদের সেই আমি একটু পরিচয় বলি। তার আগে 2018 কোটা আন্দোলনের কথা একটু বলি। 18 সালে যখন আমরা বারবার নিয়োগ বঞ্চিত হচ্ছিলাম, সেই সময় উদ্যোগ নিলাম পাবলিক লাইব্রেরিতে এবং সবার বইয়ের মধ্যে, খাতার মধ্যে হাতে লিখে চিরকুট দিতাম যে কোটা কিভাবে আমাদের সমস্যা করছে। সেই চিরকুট আস্তে আস্তে সবাই খুঁজতে থাকলো চিরকুটটা কে দেয় আসলে। তো তখন একদিন দাঁড়ায় বললাম, সবার কাছে মনে হয় চিরকুট গেছে, এখন আমি আসলে আপনাদের একটা বার্তা দিতে যাচ্ছি, এই কোটার কারণে আমরা নিয়োগ বঞ্চিত হচ্ছি। তখন সবাই উচ্ছ্বাসিত হলো যে তারা পেল যে কে এই চিরকুটটা দেয়। আমরা সেদিন ঠিক করলাম যে আমরা 16 ফেব্রুয়ারি কোটা আন্দোলনটা করব। সেখান থেকে আবার 14 ফেব্রুয়ারি ছাত্র অধিকার পরিষদ গঠন করলাম। আমাদের যে নুরুল হক ভাই নাম শুনে, রাশেদ খান, ফারুক হাসান, এরা আমাদের 17 ফেব্রুয়ারি আন্দোলনের পরে আমরা সংযোগ হয়েছি। তার আগে আমরা এই আন্দোলনটা করলাম। সেখান থেকে ছাত্র অধিকার পরিষদ, তারপরে যুব অধিকার পরিষদ। এখানে যুব অধিকার পরিষদের সংগঠক এবং যার উদ্যোগী তৈরি হচ্ছে তিনশো ভাবিদার ভাই এখানে সংহতি জ্ঞাপন করেছেন এবং তারপরে আমরা তৈরি করলাম গণ অধিকার পরিষদ। সেই গণ অধিকার পরিষদ বিভিন্ন বিবাদের কারণে দুই ভাগে ভাগ হয়ে গেল। আমরা 76 জন কেন্দ্রীয় নেতা আলাদা হয়ে গেলাম এবং সেখান থেকে গণ অধিকার পরিষদের একাংশ নামে আমরা নিবন্ধনের জন্য চেষ্টা করছিলাম। দীর্ঘদিন চেষ্টা করার পরে এই ইলেকশন কমিশনার আমাদেরকে প্রস্তাব দিল, আপনারা নামটা বদলায় নেন, আমরা নিবন্ধনটা দিয়ে দিই। ভালো করে শুনেন। এবং তারা ওই সময় আইনি মতামত দিয়েছিল যে গণ অধিকার পরিষদের ওই অংশ এবং এই অংশকে নিবন্ধন দেওয়ার ক্ষেত্রে কোনো আপত্তি নাই, আইনগত বাধা নাই। আমরা নামটা পরিবর্তন করলাম তাদের পরামর্শে, ইলেকশন কমিশনের পরামর্শে আমরা আবেদন করলাম। সেই মার্চ মাসে আবেদন করছি। মার্চ মাসে আবেদন করার পরে এখন কি মাস? নভেম্বর মাস। এই এতদিন ধরে আমাদেরকে ঘুরায় ঘুরায় এসে গতকালকে ঘোষণা করছে আমাদের নিবন্ধন না মঞ্জুর করা হলো। আমাদের এই সময়ের মধ্যে কি করেছে আমি আপনাদেরকে বলি। প্রথমবার তদন্তের ঘোষণা দিল, চিঠি দিল আমাদেরকে। সেই চিঠি অনুযায়ী 36 জায়গা থেকে আমাদেরকে রেসপন্স করলো, আমাদের তদন্ত হবে 36টি উপজেলায় এবং আমাদের 108টি উপজেলা জমা দেওয়া আছে। কিন্তু তারা যোগাযোগ করছে কয়টি উপজেলায়? মাত্র 36টি উপজেলা। তারা যাই নাই, না গিয়ে রিপোর্ট পাঠিয়ে দিয়েছে যে আমাদের এখানে কোনো কমিটি পাওয়া যায় নাই। এরপরে আমরা প্রতিবাদ করলাম, আমরা আমাদের ছবি পাঠালাম অফিসগুলো। ছবি পাঠানোর পরে তারা সন্তুষ্ট হয়ে বললো আবার তদন্ত হবে। আবার তদন্তের চিঠি দিল। চিঠি দেওয়ার পরে সারা দেশে 82টি উপজেলায় তদন্ত করলো, সবগুলো উপজেলায় করতে পারলো না এবং সেই 82টি উপজেলার তদন্ত চলা অবস্থায় হঠাৎ করে আবার চিঠি দিল এই তদন্ত স্থগিত। প্রত্যেকবার তদন্ত করতে 4.5 থেকে 5 লক্ষ টাকা আমাদের ব্যয় হয়েছে এবং এইটা করতে গিয়ে আমাদের সহযোদ্ধারা তাদের স্ত্রীর গহনা বন্ধক রেখেছে, জমি বন্ধক রেখেছে এবং তারা তদন্ত স্থগিত করে দিল। এরপরে বললো উচ্চতর তদন্ত হবে। উচ্চতর তদন্ত করলেও তারা আবার জেলা পদে থেকে বাকি 82 করে আরো যে 18টি উপজেলা আছে সেগুলো তদন্ত করলো। এর করার পরে বললো যে এবার সচিবরা যাবে। সচিবরা সারা দেশে ঘুরে তারা যা ইচ্ছে তাই করে এবং সেখানে আপনাদেরকে একটা কথা বলি, আজকে তারা যে জালিয়াতিটা করেছে, তদন্ত করার পরে যেটা উচিত ছিল আমাদের কাছ থেকে একটা স্বাক্ষর দেওয়া যে আমরা এসেছিলাম, আপনারা তার প্রমাণ নাকি। কিন্তু তারা কোনো স্বাক্ষর নেয়নি। তারা ইচ্ছা মতো গেছে, আসছে, কোনো স্বাক্ষর নেয়নি। এবার ভুল করি নাই। আমরা সকল জেলা উপজেলায় তারা যে গেছে সেগুলো ছবি এবং ভিডিও করে রাখছি। তারা এখন এসে অস্বীকার করছে তদন্ত রিপোর্ট ভালো না। আমাদের কাছে তথ্য প্রমাণ রয়েছে। আমরা এই ছাত্র উপদেষ্টাদের সমালোচনা করেছি, ডক্টর ইউনূসের সমালোচনা করেছি, কেন 666 কোটি টাকার এরকম
সমসাময়িক অনেক বিষয়ে অসঙ্গতি দেখেছি। কেন জানুয়ারি মাসে আমরা বই পাইতাম, সেই বই জুলাই মাসে পেলাম, প্রতিবাদ করেছি। এসব প্রতিবাদের কারণে আমাদেরকে নানাভাবে সংস্কার কমিশন থেকে বাদ দেওয়ার চেষ্টা করেছে এবং সংস্কার কমিশন থেকে বাদ দেওয়ার চেষ্টা করার পরে ঝগড়া বিবাদের পরে আবার সেখানে ঢুকিয়েছে। সারাটা সময় এই জুলাই গণ অভ্যুত্থানের পরে আমাদেরকে রাজনৈতিক প্রক্রিয়া থেকে মাইনাসের চেষ্টা করেছে এই সরকার। শুধু তাই নয়, এই জুলাই সনদ স্বাক্ষরের সময় বিভিন্ন সংগঠন থেকে 20 জন করে দাওয়াত দিয়েছে, আমাদের সংগঠন থেকে মাত্র 10 জনকে সুযোগ দিয়েছে। আমাদের সংগঠনের সহযোগিতা মন খারাপ করেছে এবং শুধু আমাদের প্রতি না, জুলাই যোদ্ধারা যারা আছে মাত্র 30 জন জুলাই যোদ্ধাকে তারা দাওয়াত দিয়েছে। এবং যে কারাবরণকারী সহযোদ্ধারা এখানে আছে তাদেরকে দাওয়াত দেয় নাই, তারা নিজেরাই কিছু কিছু কারাবন্দী নিয়ে এখানে তারা কারাবন্দীদের নিয়ে উৎসব করেছে, পিকনিক করেছে। অথচ টিভি সেন্টারের মামলায় আমি 1 নম্বর আসামি, মেট্রো রেলের 3 নম্বর আসামি, সেতু ভবনের 5 নম্বর আসামি, যাত্রাবাড়ির 6 নম্বর আসামি, আমাকে দাওয়াত পর্যন্ত দেয়নি। এইভাবে প্রত্যেকটি জায়গায় ডক্টর ইউনূসের সরকার চেয়েছে যেন আন্তর্জাতিক দলের নামে একটা তরুণদের একটা নতুন সংগঠন আছে যেটা এনসিপির মতোই সমাজে সাড়া ফেলছে, তাদেরকে চ্যালেঞ্জ করছে, তাদের দুর্নীতি চাঁদাবাজিগুলো চ্যালেঞ্জ করছে। এই চ্যালেঞ্জগুলো যেন বন্ধ হয়, আমাদের আলো যেন নিভে যায় সেই চেষ্টা করছে এবং সেই কারণে আজকে এখানে নিবন্ধন ঝুলাই দিয়েছে। আমরা বলতে চাই, এই ইলেকশন কমিশনের অফিসার যারা আছে তারা হোটেল শেরাটনে রফিকুল আমিনের সাথে বসেছে। হোটেল শেরাটনের সিসিটিভি ফুটেজ দীর্ঘদিন থাকে, আপনারা সেই সিসিটিভি ফুটেজ সরকারের মাধ্যমে তদন্ত করেন। সেখানে পাবেন এই হোটেল শেরাটনের রফিকুল আমিনের সঙ্গে কারা কারা মিটিং করে রফিকুল আমিনের ডেস্টিনিকে নিবন্ধন পাওয়ার জন্য ব্যবস্থাপনা করেছে। আপনারা বলছেন জাতীয় লীগকে নিবন্ধন দিবেন, জাতীয় লীগের বিষয়ে প্রতিবাদ করার পরে আপনারা থামিয়ে দিয়েছেন, কিন্তু জবাব দিতে হবে আপনারা ভুল করেছেন নাকি অন্যায় করেছেন। ভুল করলে মাপ আছে, অন্যায় করলে মাপ নাই। টাকা পয়সার বিনিময়ে যে সকল কমিশনার এবং সচিবরা জাতীয় লীগকে নিবন্ধনের জন্য মনোনীত করেছেন তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, কোনো শাস্তি দেওয়া হয়নি। যদি ক্রাইম করে থাকেন তাহলে এই কমিশনাররা ক্রাইম করেছে, ক্রাইম করে থাকলে সচিবরা ক্রাইম করলে ইলেকশন কমিশনাররা ক্রাইম করেছে, ক্রাইম করলে জেলায় জেলায় ইলেকশন কমিশনের অফিসাররা ক্রাইম করেছে। তারা কখন থেকে ক্রাইম করছে? 18 সালে ক্রাইম করেছে নির্বাচনের মধ্যে, জোট চুরির নির্বাচন আয়োজন করছে। তারা 24 সালে নির্বাচনে ক্রাইম করেছে এবং এখানে দেখেছেন আপনারা মেয়র নির্বাচনে এই মহানগরের তাপস নির্বাচিত হয়েছে, আতিক সাহেব নির্বাচিত হয়েছে। এগুলো কি ভালো ভোটে করেছে? অনেক সুন্দর ভোট করেছেন? ওনারা তো অনেক ইতিহাসে লেখা থাকবেন, তো সেই অফিসাররা তো চেঞ্জ হয়নি। আজকে ওনারা আমাদের পরীক্ষা নিচ্ছে, আমাদের সততার পরীক্ষা নিচ্ছে। এখানে কয়েকটি দল রয়েছে বন্ধুরা, এখানে আমাদের জাস্টিস ডেভেলপমেন্ট পার্টি রয়েছে, মৌলিক বাংলা রয়েছে, বেকার মুক্তি পরিষদ রয়েছে, অনেকগুলো সংগঠন খেয়ে না খেয়ে তদন্ত করেছে। আমি আজকে আমার দলের সংগঠনের এই যে অনশন কর্মসূচি, হাতটা ফুলে গেছে, হাতটা নাড়ায় না। আমি যে সকল আমাদের সহযোগিতা আছে আমি অনশন করছি আমার দলের জন্য, কিন্তু আমি আমার সকল যে সকল যোগ্য দল রয়েছে তাদের ক্ষেত্রে আমি এই নিবন্ধনটা চাই। এরা গণ অভ্যুত্থানের, সবাই গণ অভ্যুত্থানের পরের সন্তান, তাদেরকে বাদ দেওয়ার চেষ্টা করতেছে। ডক্টর ইউনূস চাচ্ছে গণ অভ্যুত্থানের দল হিসেবে শুধুমাত্র এনসিপি থাকবে। এনসিপি সেদিন কই ছিল যেদিন তারা আন্দোলন বন্ধ করে দিল? আমরা 17 জুলাই, 18 জুলাই, 19 জুলাই, 20 জুলাই, 21 জুলাই এই আন্দোলনের নতুন করে জন্ম দিয়েছি। তাদের বন্ধ করা আন্দোলন, তাদের বিক্রি করা আন্দোলন আমরা রক্ত দিয়ে আবার জাগিয়ে তুলেছি। সুতরাং শুধুমাত্র এনসিপি এই গণ অভ্যুত্থানের সন্তান না, আমরা প্রমাণ দিয়েছি, আমরা লড়াই প্রমাণ দিয়েছি। আরে আমাদের যোগ্যতার প্রমাণে ইসি কি করবে? আমাকে তো শেখ হাসিনা যাওয়ার সময় 1 নম্বর আসামি বানিয়ে রেখে গেছে, ইসি আবার কি বিচার করবে? আজকে আমাদেরকে বঞ্চিত করছে সুন্দর সুন্দর গোল গোল কথা বলে আমরা দেখছি, কিন্তু এই কমিশনাররা আমরা যখন উপরে উঠতে চাই তখন পিএস কে দিয়ে বলে যে নিবন্ধন নিয়ে কোনো কথা বলবে না। স্যার, কেন কথা বলবেন না? কেন আসছেন এখানে? টাকা দিছি না নিবন্ধন আবেদন করার সময়? টাকা দিছি না আমরা? খরচ হয়েছে না আমাদের? লক্ষ লক্ষ টাকা, 15 লক্ষ টাকার উপরে আমার এখানে ব্যয় হয়েছে, টাকাগুলো কে দিবে? আজকে বলছে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এসে মার্চ থেকে শুরু করেছে, নভেম্বর পর্যন্ত সময় নিয়েছে। চর্বি জমে গেছে এতদিন, এদের কোন রকম কাজ করেনি, কাজ না করে আজকে রিপোর্ট দিয়ে যাচ্ছে। আমরা বলছি যদি এই ছাত্র উপদেষ্টাদের পরামর্শে আমাদেরকে নিবন্ধন বঞ্চিত করতে চান, আমি বলছি এই ছাত্র উপদেষ্টারা শেখ হাসিনার চেয়ে শক্তিশালী না, কিন্তু আমরা বলছি শেখ হাসিনার চেয়ে শক্তিশালী না কিন্তু এরা, এবং তাদের দুর্নীতি প্রমাণিত হয়েছে। এবং
আমরা তাদের ধার মোটকে ধরবো। সহজ হিসাব, আমি আমার এই অনশন বন্ধ করছি না, অনশন আমার চলবে, আমি মরে যাওয়া পর্যন্ত চলবে। আমার দলের নিবন্ধন চাই। আমজনতা দল ভারতীয় আগ্রাসন বিরোধী লড়াইয়ের একটি দল। রাস্তায় রাস্তায় কখন কোন সীমান্তে মানুষ মরেছে আমরা মাইক নিয়ে 10 জন 15 জন মিলে বের হয়ে গেছি। কোন দল বের হয়েছে? মুখে কুলুপ দিয়েছিল, কেউ ভারতের বিরুদ্ধে কথা বলে না, কেউ বলে না। আমরা বলেছি আমাদের জাতীয় সম্পদগুলো, প্রাকৃতিক সম্পদগুলো জাতীয় মালিকানায় নিয়ে আসতে হবে, বিদেশি কোম্পানিকে দেওয়া লাগবে না। বিদেশিদের দালালরা আজকে আমাদেরকে থ্রেট মনে করছে কিনা আমি জিজ্ঞাসা করছি। আমাদের স্পষ্ট কথা, আমরা এই নিবন্ধনের বিষয়ে আমরা মরে যাব ভাই, মরে যাব, তারপরেও এখান থেকে আমরা যাব না, নিবন্ধন নিয়ে যাব। শুধুমাত্র আমজনতা দল না, আরো যাদের প্রতি জুলুম করছে তাদেরকে নিবন্ধন দিতে হবে। ডেস্টিনির নিবন্ধন যদি দেয়, এই ইলেকশন কমিশনের এই অফিস মাটির সঙ্গে মিশে দেব। ডেস্টিনি যদি নিবন্ধন পায়, মাটির সঙ্গে মিশে দেব। হোটেল শেরাটনে বসে তোমরা মিটিং করেছো, আমরা আমাদের কাছে খবর আছে। নিবন্ধন দিলে চামড়া তুলে নেব, ডেস্টিনি নিবন্ধন দিলে। এবং জাতীয় লীগের নিবন্ধন দেওয়ার জন্য যারা টাকা খেয়েছো তাদেরকে বলি, তাদেরকে এখান থেকে বের করতে হবে। এদেরকে দিয়ে সামনের নির্বাচন হুমকির মুখে রয়েছে। বিএনপিকে বলবো, এখন পর্যন্ত আপনাদের এদের বিষয়ে কোনো আওয়াজ দেখছি না। এরাই তো 18 এবং 24-এ নির্বাচন করছে। এদেরকে দিয়ে নির্বাচন করাবেন, এদেরকে দিয়ে নির্বাচন করাবেন আর আপনারা জয়ী হবেন। এত সহজ না। এদের বিরুদ্ধে আপনারা আওয়াজ তুলবেন। জামাতকে বলছি, আপনাদের নির্বাচন মাঠে মরবে, মাঠে মরবে। আমি বলছি, এরা কারা? এরা আপনাদেরকে চেনেন না। এরা টাকার বিনিময়ে বিক্রি হয়েছে। রাতের আধারে 18 নির্বাচনে সবার বাড়িতে বাড়িতে টাকা চলে গেছে। রাতের আধারে 24-এ নির্বাচনে সকল নির্বাচন অফিসারের বাসায় বাসায় টাকা চলে গেছে। এরা হলো তারা আজকে আমাদের পরীক্ষা নেয়। ওদেরকে যে পরীক্ষকের জায়গায় বসায় রাখছি, ওরা শুকরিয়া আদায় না করে আমাদেরকে আজকে হয়রানি করে। এখানে আমাদের সভাপতি মিয়া মুশিদুজ্জামান স্যার আছে। স্যার কিছুটা মতামত রাখবে, তারপরে সবাইকে চলে যাওয়ার অনুরোধ করব। আপনারা চলে যাবেন, আমি আমার মতো করে এখানে অনশন চালায় যাব। কেউ আপনার হলো পেছনে দিবেন না। যারা বিভিন্ন জায়গা থেকে আসবেন তারা দেখা করতে আসবেন। আমি স্যারকে একটু অনুরোধ করবো, দ্রুত কিছু স্যার বলেন।